প্রত্যাশা আর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে চলে গেল একটি বছর। ঠিক আজকের এই দিনটিতে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে পালিয়ে যান সাবেক শাসক শেখ হাসিনা ওয়াজেদ। ঐক্য হয়েছিল সকল দল মত পথের মানুষের, ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়েছিলেন নতুন বাংলাদেশ ঘোষণার। আজকে 1 বছর পরে এসে আমরা সেই দল মত পথের সকল শক্তিকে কি দেখতে পাচ্ছি তারা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ? আনসার হচ্ছে না। সংকীর্ণ দলীয় রাজনীতির প্রেক্ষাপটে তারা বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় রাজনীতিকে তারা প্রাধান্য দিচ্ছেন, দেশের স্বার্থকে তারা খুব একটা গুরুত্বই দিচ্ছেন না। গণতান্ত্রিক পথে ফিরে যাওয়ার জন্য দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি স্থিতিশীল, ক্রেডিবল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ থেকে তারা অনেক দূরে চলে গিয়েছেন। কেউ বা তাদের অতীত অপকর্মের জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত নয়, কিংবা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যে ধারাবাহিক সংস্কৃতি এবং গণতন্ত্রের পূর্বশর্ত সেটাও এমনকি মানতে রাজি নন। আজকে 1 বছর পরে দাঁড়িয়ে যেখানে আমরা দেখার কথা ছিল সকল দল ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় সভা করবে, সেই সভা থেকে আসবে ঘোষণা ফ্যাসিবাদ, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে পরাভূত করে একটি সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী বাংলাদেশ দেখতে। আমরা কি সেটা দেখতে পাচ্ছি? আনসার হচ্ছে ডেফিনেটলি না। আসছি আমি দর্শক একটা একটা করে আলোচনায়। আজকে 1 বছর পরে আমাদের কি দেখার কথা ছিল আর আমরা কি দেখছি। এই সরকার যখন প্রথমেই ক্ষমতা গ্রহণ করার কিছুদিনের মাথায় প্রধান উপদেষ্টা বললেন ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা। সেই ছাত্ররাই নিয়োগকর্তা বলে ঘোষণা দেওয়ার পর এই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠল সারা দেশে একের পর এক মব সন্ত্রাসের। মব সন্ত্রাস এতটাই বিস্তৃত হলো যে সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই মব সন্ত্রাস ছড়িয়ে গেল। সেই মব সন্ত্রাসের শিকার হয়ে আমরা দেখলাম দেশের একের পর এক মাজার ভাঙ্গা হলো, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। নায়িকারা শোরুম উদ্বোধন করতে হলেন বাধার মুখোমুখি। নায়িকারা নাটক মঞ্চ থেকে নাটক ফেলে দিয়েই চলে যেতে হলেন বাধ্য। নারীদের ফুটবল খেলা আয়োজনে দেওয়া হলো বাধা। শুধু একের পর এক এই ঘটনাগুলোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পত্রিকা জানালো বা তাদের একটি রিপোর্ট জার্নালে দেওয়া হলো, বলা হলো যে বাংলাদেশের দক্ষিণপন্থার উত্থান এবং মৌলবাদী শক্তির নাকি থাবা বিস্তৃত হচ্ছে। আমাদের কি সেটা দেখার কথা ছিল? বিপত্তি এখানেই শেষ হয়ে যায়নি। সেই মব সন্ত্রাসের নামে আপনারা দেখেছেন যে উপদেষ্টা যখন বলছিলেন যে ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারাই একের পর এক মব সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেন। ডিসি এসপিদের নিয়োগ বদলি বাণিজ্যে তারা জড়িত হয়ে পড়লেন। একের পর এক উপদেষ্টা হয়ে উঠলেন কোটি কোটি টাকার মালিক। স্বয়ং একজন উপদেষ্টার পিএসের বিরুদ্ধে 311 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার বাবার লাইসেন্স করা, তার নিজের অপ্রাপ্ত বয়স্ক বা বয়সের সময়সীমা না মেনেই অস্ত্রের লাইসেন্স করা, সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা, সেনাবাহিনীকে জড়িয়ে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা, এত কিছুর পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তা এই ছাত্রদের ব্যাপারে গ্রহণ করেননি কোনো ব্যবস্থা। আজকে আমি যখন কথা বলছি, আজকে আমি দেখলাম যে পত্রিকায় টিআইবি রিপোর্ট দিয়েছে যে এনসিপি কিংস পার্টির মতোই আচরণ করছে। এনসিপিকে সরকার কিংস পার্টি মনে করে এই সরকারের ডিফেন্সে, সরকারের প্ররোচনায় এনসিপি এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। একই দিনে যখন
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুটি রাজনৈতিক শক্তি যখন সভা করে, একটি দলের সভায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, আরেকটি দলের সভায় ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই বন্দোবস্ত কি আমরা দেখতে চেয়েছিলাম? আমরা কি সেই বন্দোবস্ত দেখতে চেয়েছিলাম যে বন্দোবস্তে মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭১-এর হানাদার বাহিনী কর্তৃক মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং তাদের এদেশীয় যারা দোসর আছে তাদের দ্বারা গঠিত মানবতা বিরোধী অপরাধ কিংবা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বিবৃতি এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা কি সেটাই দেখতে চেয়েছিলাম? প্রশ্ন অনেক, দর্শক, অনেক বলা যাবে, আনসারটা কি? একটার পর একটা, এমনকি ডিসি এসপি নিয়োগের ক্ষেত্রেও সমন্বয়ক নাম পরিচয়ে, বৈষম্য বিরোধী নাম পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রিক্সা চালকের সন্তানের বাড়িতে উঠেছে দালান বাড়ি, যিনি তার বাবার টিনের বেড়া ছিল এবং টিনের একটি চালা ছিল বলে নিজেই দাবি করেছেন তিনি এখন ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক। 1 বছরে টাকা ইনকামের কি এতটাই জাদুকরি কিছু পাওয়া গেল? নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে যাত্রা শুরু করেছিলেন, এটাই কি নতুন বাংলাদেশের নমুনা? বিপরীত চিত্রও আছে। বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে যেমন অভিযোগ, তেমনি অভিযোগ আছে আরো বড় বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও। সেদিন আমি দেখলাম, গত পরশুদিন একজন সাংসদ রাজশাহীর, সেই সাংসদ সম্পর্কে আপনারা জানেন, তিনি জামায়াতের সংসদ সদস্য ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের জন্য তার প্রবেশপত্রে সুপারিশ লিখেছেন। কারোর জন্য অবৈধভাবে সুপারিশ লেখার মানেই তো হচ্ছে আরেকজন যোগ্য প্রার্থীকে না নিয়ে আপনার ওই প্রার্থীকে নিতে হবে। এই একই জামাতের সংসদ কি করেছিলেন, একজন মুক্তিযোদ্ধা যখন ৭১-কে ৭১-এর জায়গায় রাখতে বলেছিলেন এবং ২৪-কে ২৪-এর মতো করে মূল্যায়ন করতে বলেছিলেন ৭১-কে কখনো ২৪-এর সাথে তুলনা করবেন না। সেই অনুষ্ঠান স্থলেই, মঞ্চেই সেই জামাতের সংসদ তেড়ে যান ওই মুক্তিযোদ্ধার দিকে, অপমানিত করেন তাকে। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম? জায়গায় জায়গায় বাজার দখল, ঘাট দখল, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, দলীয়করণ, দলীয় লোককে নিয়োগ, এটা তো আমরা দেখতে চাইনি। অবশ্য এক্ষেত্রে কিছু কিছু দল তার দলের নেতাকর্মীদের যখনই কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা পেয়েছে, বিশেষ করে বিএনপি সেই ক্ষেত্রে যখনই কোনো অভিযোগ পেয়েছে, সে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, দলের কমিটি বাতিল করেছে, এমনকি কয়েক হাজার নেতাকর্মীকে পর্যন্ত বহিষ্কার করেছে। এবং বহিষ্কার করেই তারা ক্ষান্ত হয়নি, আইন প্রয়োগকারী সংস্থাকেও বলেছে বিএনপি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। কারণ একটি দল যখন তার কর্মী কোনো অপরাধ করে, অবশ্যই ফৌজদারি অপরাধের জন্য আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সে যেটা করতে পারে, আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করতে পারে। সেটা আমরা দেখেছি একটি দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো তারা যথাযথই করেছে। তারপরেও জনগণের প্রত্যাশা এবং জনগণ যেহেতু মনে করে যে আগামীতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বিএনপি সেই ক্ষেত্রে তার যে জিরো টলারেন্স দেখিয়েছে সেটাকে যেন কন্টিনিউ রাখে এবং বিএনপি যেন দেশ ও জাতির উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েই কাজ করে, এটাই মানুষ প্রত্যাশা করে আজকে 1 বছর পরে এসে। বিতর্ক এই সরকারের পিছু ছাড়ছে না। তারা বলছেন কালকে ঘোষণাপত্র দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তার সেই ঘোষণাপত্র দেওয়ার আগেই আমরা দেখেছি সেটা ঘোষণাপত্রে কি কি আছে, কিছু সংশোধনীয় পত্রিকায় চলে এসেছে। সেখান থেকে আমরা যদি একটু দেখি সেই দাবিগুলার, একটি দল বলছে আমরা তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক দানের শীষের পক্ষে, আর আরেকটি দল বলছে কি নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। তার মানে এক পক্ষ চাচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে, আরেক পক্ষ নতুন বিতর্ক নিয়ে আসছে।
এটি আজ 1 বছর পরে আমরা পাচ্ছি। সেকেন্ড রিপাবলিক। তাহলে যারা সেকেন্ড রিপাবলিক বলছেন তারা কি 71 সালের মুক্তিযুদ্ধকে মানতেছেন না? 71-এর স্বাধীনতা সংগ্রামকে না মানলেই তো আপনি এখন বলতে পারেন এটি হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আপনার স্বাধীনতা আবার কয়বার হয়? এবং তারা বলছেন নতুন সংবিধান। পুরোপুরিভাবে নতুন সংবিধান কেন করতে যাবেন? আপনার নির্বাচনের সরকারের ঘোষিত সীমার আছে মাত্র 5 মাস। তাহলে আপনি কি নির্বাচন বাদ দিয়ে এই সংস্কার আজীবন চালাবেন? অনেকগুলো তারা 24টা দাবি দিয়েছেন এবং এখানে প্রথম যে দুইটা, আমি প্রথমটা বললাম দর্শক নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক, এবং দ্বিতীয়টা বলছেন তারা জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। সেই জুলাই অভ্যুত্থানে একটা বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, আরেকটা হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদ হচ্ছে তার ঐক্যমত্য কমিশনের মূলত সাংবিধানিক স্বীকৃতির ব্যাপার নিয়ে আসা হয়েছে, এবং জুলাই ঘোষণাপত্র, এবং সেই জুলাই ঘোষণাপত্র আমি আজকে একটু আমি এত ডিটেলস আমি জুলাই ঘোষণাপত্র নিয়ে দর্শক আগামীকালকে আবার কথা বলবো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘোষণা দিবেন, কারণ বিএনপির পক্ষ থেকে অনেকগুলো সংশোধনী পাঠানো হয়েছে আর অন্যান্য দলগুলোর কাছ থেকেও এসেছে আমরা দেখছি। তারপরে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সংশোধিত যে ঘোষণাপত্র বিএনপির পক্ষ থেকে সংস্কার করে কিছু ভাষাগত পরিবর্তন এনে দেওয়া হয়েছে সেটাই তিনি পড়ে শোনান নাকি কোনটা পড়ে শোনান, তারপরে আমরা ওইটা নিয়ে কথা বলবো, বিশ্লেষণ করব। কিন্তু 1 বছর পরে এসে আমার প্রশ্নটা যেটা নিয়ে আমি এই ভিডিওটা করছি, আমরা কি দেখার কথা আর কি দেখছি? নিশ্চয়ই এই জুলাই ঘোষণাপত্র মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, 24 বছরের পাকিস্তানি শোষণ, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, কোনো কিছু বাদ দিয়ে নয়। সব কিছুর সমন্বয় আর ধারাবাহিকতার মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের আন্দোলন সংগ্রাম আর জীবন ত্যাগের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা। 90-এর গণ অভ্যুত্থানে আমরা নিজেরাও রাজপথেই ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানে আমি ব্যক্তিগতভাবে মিডিয়ায় যুদ্ধ করেছি, দিন রাত যুদ্ধ করেছি। যারা রাজপথে ছিলেন সেই শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে যারা জীবিত আছেন তাদের সকলের জীবন চলার পথ যেন রাষ্ট্র নিশ্চিত করে, তাদের পরিবারের আর্থিক অবস্থার যেন একটা সমাধান করে দেয়, এবং তাদের বাসস্থান চিকিৎসাকেও যেন রাষ্ট্র নিশ্চিত করে। আমরা সেই প্রত্যাশা করি আজকের এই বছর পূর্তিতে। আমি শেষ করবো এটা বলে, আমি শুরু করেছিলাম কি দেখার কথা আর কি দেখছি। আপনারা ভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করার অর্থ এই নয় জুলাই অভ্যুত্থানের নামে আপনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবেন, নতুন সংবিধান দেবেন। এর মানে কি দাঁড়াচ্ছে আপনি গণতান্ত্রিক পথে ফিরে যেতে চান না। আমি এখানে জামাতের আলোচনাটাকে নিয়ে আসতেছি না দর্শক, কারণ জামাতের আলোচনাটা মূলত এনসিপির আলোচনায় একই আমার কাছে মনে হচ্ছে, এবং ইতিমধ্যেই সমাজে সবাই বলা বলি করছেন যে এনসিপি হচ্ছে মূলত জামাতেরই এখন একটা ছাত্র সংগঠন, কিংবা একই দলেরই ভিন্ন নামে তারা অবস্থান করছে, কারণ তাদের সবগুলা কর্মসূচি কথা মনে হচ্ছে যেন দুইটা দল সম্মিলিতভাবেই তারা প্রকাশ করছে। কাজে জামাতের প্রসঙ্গটা আমি এখানে নিয়েই আসছি না, মূলত জামাতই এখন এনসিপিতে কনভার্ট হচ্ছে হয়তোবা। যাই হোক, আমি শেষ করবো এটা বলে, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে যে আঠারলি একজন ব্যর্থ উপদেষ্টা, তাকে দিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব হবে কিনা এটা সরকারকে ভাবতে হবে, এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত গিয়ে গণতন্ত্রকে সাস্টেইনেবল এবং ক্রেডিবল করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবেন, নাকি আবারও জুলাই ঘোষণাপত্রের নামে সেকেন্ড রিপাবলিক কিংবা নতুন সংবিধান কিংবা 71-এর কথা না ভুলে ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবেন। এটা সিদ্ধান্ত সরকারের উপরেই থাকলো। আমরা দেখার অপেক্ষায় রইলাম। কথা বলবো দর্শক আগামীকালকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রের চূড়ান্তভাবে তার বক্তব্যের বিষয়ের উপর।
চোখ রাখুন। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার এই চ্যানেল ভয়েস ফর ডেমোক্রেসি, এটা ফেসবুকে আপনারা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাথেই থাকবেন, এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত।